রুমের মধ্যে শুয়ে থেকে কান্না করছে, সাথে কয়েক বছর আগের কাহিনীগুলো মনে পড়লে আরও বেশি কান্না পাই ওর। কেননা 3 দিন পরে আকাশের বড় ভাইয়ের বিবাহ বার্ষিকী। ভেবেছিল অনেক মজা করবে, কিন্তু ভাগ্যের কি পরিহাস, আকাশ এখন তাদের থেকে অনেক দূরে। কেন দূরে সে কাহিনী জানতে হলে আপনাদের আকাশের বড় ভাইয়ের বিয়ের ঘটনা সম্পর্কে জানতে হবে। কেননা এই ঘটনার সাথেই জড়িয়ে আছে অতীতের অনেক কথা। বর্তমানে কোথায় আছি, কি করছে, তা আপনারা পরেও জানতে পারবেন। এখন চলুন আপনাদের বিয়েবাড়ির কিছু মজার কাহিনী শোনাই। কেননা এই মজার কাহিনীর সাথেই আসবে রহস্য আর রহস্য, যে রহস্যের শুরু আছে কিন্তু কোনো শেষ নেই। অতীত 1 বছর আগে আকাশ ওর বড় ভাইয়ের বিয়েতে যায়। আকাশের পরিবারে 4 জন সদস্য, এর বাইরে আরও মেহমান তো আছে। ওরা 2 ভাই, সেখানে আকাশ সবার ছোট, আর বাকি 2জন ওর বাবা মা। যার বিয়ে হচ্ছে সে হচ্ছে আকাশের বড় ভাই আবির চৌধুরী। 2 ভাই একসাথে রেডি হচ্ছে তখন। আকাশ, তোর এতক্ষণ লাগে কেন? ভাইয়া, শুনলাম তোমার 2টি শালিও আছে। তোর কি লজ্জা করে না বউয়ের কাছে তার শালীর ব্যাপারে এইসব কথা বলতে? তাছাড়া তোকে জিজ্ঞেস করলাম কি, আর তুই উত্তর দিলি কি? তাতে কি? তাছাড়া তুমি আমার 1 বছরের বড় হও। ছোট থেকে 2 ভাই তো একসাথে আড্ডা দিতাম। তাছাড়া তোমার শালি মানে আমার বিয়ান, তাদের কথা তো জিজ্ঞেস করতেই পারি, তাই না? কয়েকদিন আগে এসেছিস দেশে, তুই ওদের আগে তো দেখিসনি, তাহলে ওদের দেখে চিনবি কি করে? আমি দেখলেই আর তার স্বভাব দেখলেই বুঝে নিতে পারবো। এখন আমি বিয়ে করতে যাচ্ছি, সেজন্য কোনোভাবেই যেন লেট না হয়, তা বুঝতেই পারছিস। চিন্তা করো না, তোমার বিয়ে হয়ে গেলে তোমাকে আমরা লিস্ট থেকে বাদ দিয়ে দিব। এত সহজ নাকি? আগে বিয়ে তো হোক, তারপর তো বাকি কথা। তোকে দেখে মনে হচ্ছে বিয়েটা আমার নয়, বরং তোর হচ্ছে। সত্যি কি তাই মনে হচ্ছে? তুই কিন্তু মার খাবি এখন। চিন্তা করো না, ভার্সিটি অফ আমার, সেজন্য 2 থেকে আড়াই মাস তো আছি এখানে। কি বলিস? তাহলে তো অনেক দিন মজা হবে। তার বলতে ভাই, আমার তাড়াতাড়ি করে রেডি হয়ে নে, সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। সবাই তো ভাবছে আমি লেট করতেছি, কিন্তু কেউ তো জানে না লেট হচ্ছে তোর কারণে। আমি বুঝতে পেরেছি, তোমার আর তর্স হয়েছে না। আচ্ছা চলো তাহলে। ওইদিকে ওরা নিচে নামে। আকাশের মা বাবা তো আকাশকে ভালো করে কথা শুনিয়ে দেয় লেট করার কারণে। এইদিকে আকাশ ওর বাবা মার কথার উপরে তেমন একটা কথা বলে না, কেননা আকাশ ওর বাবা মাকে অনেক ভালোবাসে আর শ্রদ্ধাও করে। এতক্ষণে তোর আসার সময় হলো? কি করব, বাড়িতে আসার পরে তো ঘুমাতেও পারিনি। তুই তো আসলি 3 দিন আগে, তাহলে 3 দিনেও কি ঘুম হয়নি? এসেই তো কাজে লেগে গেছে। আচ্ছা, এই নিয়ে গাড়িতে বসেও কথা বলতে পারবো। এখন চলো সবাই, কিছুক্ষণ লেট করলে তো দুপুরে খাবার বাসায় খেয়ে নিতে হবে। সেজন্য তো বলছি তোকে কখন থেকে তাড়াতাড়ি আসার জন্য। আচ্ছা চলো, আমি গাড়ি ড্রাইভ করব, আর তুই পেছনে পেছনে থাকবি। আর আমি আর তোর বাবা। গাড়ির কি অভাব আছে যে কোনো একটাতে করে চলে আসো? এই বলে ওরা 2জনে একটা গাড়ি নিয়ে আসতে থাকে। অন্যদিকে কনের বাড়িতে কি হচ্ছে তা আপনাদের বলতে থাকি। বলার চেয়ে বরং আমরা কনের বাড়ি থেকেই ঘুরে আসি। এদিকে বরকে বরণ করে নেওয়ার জন্য কনের ছোট বোন আর ওর কিছু বান্ধবী এসে গেটের সামনে দাঁড়িয়ে আছে। অন্যদিকে বাড়ির বাকিরা তো নিজেদের কাজ করতে থাকে। বর আসছে না দেখে, বুঝলাম না, বর কখন আসবে? তা আমরা কি করে জানবো? তোর দুলা ভাই, তো নিজেরই তো খোঁজ নেওয়ার কথা। আমার কাছে তো নাম্বার বা কোনো কিছুই নেই। তোর বোনকে বল নাম্বার দেওয়ার জন্য। সেটাই কর, তাহলে জানতে পারবো বরের গাড়িতে কে কে আসছে। কেননা সেই হিসেব করে তো আমাদের প্রস্তুত থাকতে হবে। তাহলে কি আপুকে একটা কল দিব? দিবি মানে? এখনই কল দে। ঠিক আছে, দিচ্ছি। ইরা ওর বোনকে কল দিতে থাকে। এদিকে ইরা কল দেওয়াতে বুঝতে পারছে না কেন দিচ্ছে কল, তাও কল রিসিভ করে। কি রে, তুই এখন কেন কল দিলি? উপরে এসে কথা বলে যেতে পারছিস তো? গেট ছেড়ে এখন উপরে আসা যাবে না। আসলে সমস্যা কি? গেট দিয়ে যদি বর চলে যায় তাহলে টাকা নিব কার কাছ থেকে? উফ, এখন কল দিলে কেন তা বল। আচ্ছা আপু, দুলাভাইয়ের সাথে আর কে আসছে? জানি না কে কে আসতেছে। তাহলে কি সবকিছু দুলাভাই খাবো নাকি? দেখ, তোর দুলাভাই কিন্তু ঝাল খেতে পারে না, সব উল্টাপাল্টা কিছু করিস না।
আমার বোনের দেখি বিয়ে না হতেই দরদুলতে পড়ছে। মার খাবি কিন্তু। আরে মজা করছিলাম, ভাইয়ের কোনো বন্ধু আসলে তাদের আগে খাওয়াবো। যাই করিস না কেন, আমার হবু বরটাকে ছেড়ে দিস। চিন্তা করো না, দুলাভাই বাদে বাকিদের আজকে এই ক্লাস নেব। এই বলে কল কেটে দেয়। এদিকে ইরার দুই বান্ধবী মিলে জিজ্ঞেস করেই যাচ্ছে কি বলল না বলল তা নিয়ে। আপু নিজেও কিছু জানে না কে আসবে দুলাভাইয়ের সাথে। কোনো বোরিং মানুষ না আসলেই হয়। সেটা তো আমি চাই। ওই তো গাড়ি চলে এসেছে। এদিকে আকাশ গাড়ি থেকে নেমে বাকিদের আগে ভিতরে পাঠিয়ে দেয়। এখন শুধু বাইরে আকাশ আর আবির দাঁড়িয়ে আছে। এদিকে ইরা আর বান্ধবীগুলো তাকিয়ে আছে, ওরা কোনো কথাই বলছে না। গাড়ির ভিতরে আচ্ছা, আমি যে তোমার ছোট ভাই এটা যেন বেয়ান না জানে। ও জানলে সমস্যা কি? তাছাড়া আমার যে ছোট ভাই আছে তা এদের পরিবার তো জানেই না। মানে কি ভাইয়া? তুই তো দেশে থাকিস না, বিয়েতে যে তুই আসবি সেটাও কোনো শিওর ছিল না। সেজন্য বাবা মা কোনো কিছু বলেনি, ভেবেছিল তুই যখন আসবি তখন সবাইকে সারপ্রাইজ দিবে। উফ, তাহলে তো তোমরা আমার কাজটা সহজ করে দিলে। তোর মাথায় কি চলছে বলতো? শোনো, এখন আমরা গেটে এলে ওরা অনেক কথাই বলবে, তুমি কিন্তু একদম মনে কষ্ট নিও না। পাগল নাকি আমি? শালিরা দুলাভাইয়ের সাথে দুষ্টুমি তো করবেই। এখন চলো তাহলে নামি। আর হ্যাঁ, আমি যা বলবো তাই করবে, আমার হ্যাঁতে হ্যাঁ মেলাবে, আর আমি না বললে তুমিও না বলবে। বুঝতে পেরেছি। এরপর আকাশ নিজেকে ইচ্ছে নিজের পোশাক একটু এলোমেলো করে বের হয়। তারপর গাড়ির দরজা খুলে দিলে আবির বের হয়। এদিকে আবিরকে দেখে ওরা ফুল আর বেলুন ফোটাতে থাকে। তারপর আবিরকে টেবিলের সামনে দাঁড়িয়ে থাকে। বাহ, দুলাভাই তো বেশ হ্যান্ডসাম। আগে পরিচয় থাকলে তো আমি বিয়ে করে নিতাম। এখন মানা করছে কে? বলছি যদি ভালো লেগে থাকে এখনই বলে দিতে পারেন, তাহলে আপনার সাথেই না হয় বিয়েটা দিয়ে দিব, কি বলেন? তার আগে আপনার পরিচয়টা কি তা বলেন। আমি হলাম ওনাদের বাসার ড্রাইভার। কি শেষমেশ জামাইয়ের হয়ে ওকালতি করতে এসেছে একজন সামান্য ড্রাইভার? কেন, ড্রাইভার কি মানুষ না? তা মানুষ, কিন্তু ওরা অনেক ছোট লোক। আর ইরা চৌধুরী কোনো ছোট লোকের সাথে কথা বলে না। আবির এবার চুপ থাকতে পারল না, কেননা ওরই সামনে ওর আদরের ভাইকে কেউ এভাবে অপমান করবে তা কি করে মেনে নিবে। ইরা, তুমি কিন্তু ভুল করছো। দেখুন দুলাভাই, আপনি এরকম একটা ড্রাইভারের হয়ে কিছু বলিয়েন না। যেখানে আপনার সাথে আপনার বন্ধুরা থাকবে সেখানে তো না হয় ড্রাইভারকে সাথে রাখছেনই। আসলেও দুলাভাই, কাজটা কিন্তু মোটেও ঠিক হলো না। তোমরা কি চাও আমি এখন থেকে বিয়ে না করেই চলে যাই? আরে দুলাভাই তো দেখি রেগেই যাচ্ছে। আপনি সামান্য একটা ড্রাইভারের জন্য বিয়ে না করে চলে যাবেন? যেতাম, কিন্তু ঈশার কথা ভেবে এখানে দাঁড়িয়ে আছি। যদি আমি আগে জানতাম তুমি মানুষকে মানুষ বলে মনে করো না, তাহলে আমি এখানে কখনোই আসতাম না। দেখলি তো ছোট লোকের বাচ্চা, তোর জন্য আমার হবু দুলাভাই আমাকে কতগুলো কথা শোনাচ্ছে। কি করবে বলুন? আপনি যে এতটা অহংকারী তা তো আগে বুঝতে পারিনি। আচ্ছা ভাইয়া, রাগ না করে মিষ্টি খাইয়ে দিতে ভিতরে আসেন আর আমাদের পাওনা টাকাগুলো বুঝিয়ে দিন। তোমাদের থেকে আমি আমার কবে টাকা ধার নিলাম? এতে ধার না, গেটে টাকা দিতে হয় শালা আর শালিদেরকে। এই নাও 10,000 টাকা। ভেবেছিলাম 50,000 টাকা দিব, কিন্তু তোমাদের ব্যবহারের জন্য 10,000 টাকা দিতেও ইচ্ছে হলো না, কিন্তু তাও দিলাম তোমাকে। আবার ভিক্ষা হিসেবেও ধরে নিতে পারেন। আপনাকে তো আমি পরে দেখে নেব। এদিকে বরকে ভিতরে নেওয়ার জন্য ইরার বাবা মা কাউকে দিয়ে লোক পাঠায়। সেজন্য ওরা আবিরকে মিষ্টি খাইয়ে বরণ করে ভিতরে নিল। তারপর আবিরকে নিয়ে স্টেজে গেল। ওখানে আবির আকাশকে একসাথে বসে থাকতে দেখে ইরা তো হিংসে ফেটে যাচ্ছে। এদিকে কাজী বিয়ে পড়িয়ে চলে যায়। অন্যদিকে ইরা আর ওর বান্ধবীগুলো আসে ঈশার কাছে। আপু আপু এই আপু। উফ, এভাবে চেঁচাচ্ছিস কেন? চাচা বলো তো কি করব? কি হয়েছে বলবি তো? তাহলে শোনো। এরপর ইরা সব ঘটনা বলতে থাকে। সবটা শোনার পরে, আচ্ছা, তোর দরকার কি ছিল ছেলেটার সাথে খারাপ ব্যবহার করার? আপু তুমি দেখি বিয়ে হতে না হতেই পুরো চেঞ্জ হয়ে গেলে। ওই ছেলে ড্রাইভার হলেও আজকের দিনে মেহমান। এখন আবির তো মনে হয় রেগে আছে। তুমি কোনো চিন্তা করো না, তোমাকে দেখার পরে দেখবে সব রাগ একেবারে চলে যাবে। তাহলে তো ভালোই। ওই ড্রাইভারের বাচ্চাকে তো আমি দেখে নেবো আজকে। একটু পরে তো বাকি কাজ শুরু হবে। ওই ছেলের পদে পদে আমি হেনস্থ করবো।
আবার এমন কিছু করে বসিস না যার জন্য না আবিরের পরিবারের কাছে আমাদের ছোট হতে হয়। আবিরের পরিবারকে লোকজন কতটা সম্মান করে তা তো তুই দেখলি, সেজন্য তোকে বললাম। আমি তো দুলাভাইকে ছোট করবো না, ছোট করবো ওই ড্রাইভারকে। তাছাড়া ভাইয়ার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? সামান্য একটা ড্রাইভারকে এরকমভাবে সাথে নিয়ে ঘুরতেছে। আচ্ছা শোন, আমরা নিচে গেলাম, গেটে তো ঠিক মতো টাকাও দেয়নি, সেই জন্য হাত ধোয়া থেকে শুরু করে জুতা চুরি পর্যন্ত বাকিগুলোও করে নিতে হবে। সেখান থেকে তো আমাদের কিছুটা অর্থ নিতেই হবে। আমাদের কি কম আছে যে তোকে ওখান থেকে নিতে হবে? এখান থেকে নেওয়ার মজাই আলাদা, একটা ব্যাপার আছে বুঝছো, যা তুই বুঝবি না। যা ইচ্ছে হয় কর। এদিকে ইরা ওর বান্ধবীদের নিয়ে চলে আসে বরের কাছে। কি ব্যাপার দুলাভাই, খিদে পেয়েছে নিশ্চয়ই? তা সবাই যখন জানেন তখন এভাবে চুপ করে না থেকে পানি এনে দিলেও তো পারেন। গেটে তো টাকা ঠিক মতো দেওয়া হয়নি, সেই জন্য এখন তা দিয়ে তো। আপনারা কি ফকির নাকি খালি টাকা টাকা করতেছেন? ওই ড্রাইভার, একদম মুখ সামলে কথা বলবি। এখানে কথা হচ্ছে শালি আর দুলাভাইয়ের সাথে, সেখানে তোর কি কথা? ইরা, তুমি কিন্তু ভুলে যেও না আমি তোমার কি হই। তুমি আমার সামনে দাঁড়িয়ে এভাবে কথা বলতে পারো না। সরি দুলাভাই, আসলে আমি আবার ছোট লোকদের দেখতে পারি না, কেন জানি ওদের দেখলে ঘৃণা লাগে। তা এখন কি জন্য এসেছো তা বলো। আপনাকে তো খেতে হবে, সেজন্য হাত ধোয়ার জন্য এসেছি। ঠিক আছে, হাত তো এমনি এমনি ধুয়ে দিব না, তাহলে তার জন্য 2000 টাকা দিতে হবে। আপনার কথাবার্তা শুনে তো ফকিরই মনে হচ্ছে। ফকির তাও 5 টাকা 10 টাকা করে নেয়, কিন্তু আপনি তো একেবারে 1000 টাকার নিচে দাবি করেন না। দেখ ইরা, তোকে কিভাবে অপমান করলো। সত্যি সামান্য একটা ড্রাইভার হয়ে তোকে যেভাবে অপমান করবে তা কি ভাবা যায়? ওদের কথা শুনে এবার ইরার রাগ তো আরও বেড়ে যায়। ওর দুলাভাই সামনে থাকাতে চুপ করে আছে। নয়তো ইরা যে কী জিনিস তা আপনারা গল্পের সাথে থাকলেই ঠিকই বুঝতে পারবেন। সেজন্য ধৈর্য ধরে শুনতে থাকুন। এই, আপনাকে না বলেছি বেশি কথা বলতে না, তারপরে এত কথা বলছেন কেন? বরের সাথে তো আমি একা, তাছাড়া বাকিরা তো খাওয়া নিয়ে ব্যস্ত। তাহলে এখানে বসে না থেকে ওনাদের সাথে বসে খেয়ে নিলেই তো পারেন। হাত না ধুয়ে দিলে আমি খাবো কি করে? মানে কি? মানে হলো একটা শর্তে 2000 টাকা দেব। কি শর্ত? ওনাদের বরের সাথে সাথে আমার হাতও ধুয়ে দিতে হবে, তবে আগে আমার হাত ধুয়ে দিতে হবে। তোর সাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। তোর ভাগ্য ভালো ভাইয়া তোর সাথে আছে, নয়তো এখনই তোকে বুঝিয়ে দিতাম এই ইরা চৌধুরী কি জিনিস। তা তো দেখতেই পেলাম, এবার ভেতরের জিনিস দেখা বাকি। এত কথা বলার জন্য আসিনি। ভাইয়া আপনি হাত বাড়ান, আমি ধুয়ে দিচ্ছি হাত। আগে তুমি আকাশের হাত ধুয়ে দাও। কি বলছেন ভাইয়া, আপনাকে দেখি কিনা? যা বললাম তাই করো। এরপর কোনো উপায় না পেয়ে আকাশের হাত ধুয়ে দিতে থাকে। এতে আকাশও মজা করে ইরার হাত চিপে ধরে। এতে ইরা তো বিরক্ত হতে থাকে, কিন্তু ওর দুলাভাইয়ের কাছে থাকার কারণে কোনো কিছুই বলতে পারছে না, শুধু চুপচাপ সহ্য করে যাচ্ছে। এদিকে আকাশের হাত তো ধোয়া শেষ। এবার ইরা হাতে থাকা পানি টিস্যু দিয়ে পরিষ্কার করতে যাবে। আরে কি করছেন? টিস্যু ব্যবহার না করে আপনার ওড়না দিয়ে তো পরিষ্কার করে দিতে পারেন, তাহলে তো আরো 1000 টাকা বাড়িয়ে দেব। এদিকে তানু আর রিমু ইশারা করে, তাই বলতে থাকে, কেননা বাড়তি টাকা পাচ্ছে সেজন্য। তাই ইরা ওড়না দিয়ে হাত পরিষ্কার করে দিয়ে সে সামনে যাবে। আকাশ ওড়নাটা টান দেয়। এতে ইরা সরাসরি আকাশের কোলে এসে বসে পড়ে। আর হঠাৎ করে কোলে বসাতে আকাশ পিছনে পড়ে যায়, আর ইরাও আকাশের বুকে এসে পড়ে। তা দেখে বাকিরা তো অবাক হয়। এদিকে তানু আর রিমু এসে ইরাকে আকাশের বুকের উপর থেকে টেনে ওঠায়। হায় হায়, এইটা কি করলেন? আমি কি করলাম মানে? এই যে আমি শুধু ওড়না দিয়ে হাতের পানিগুলো পরিষ্কার করে দেওয়ার জন্য বললাম, আপনি তো আমাকে টেনে এরকম করলেন। আমি করেছি নাকি? আপনি নিজেই তো করেছেন। আমি কখন করলাম? এই যে ওড়না দিয়ে হাত পরিষ্কার করার জন্য 1000 টাকা বাড়িয়ে দিব বলেছি, সেই জন্য ভেবেছেন কোলে বসে গেলে হয়তো আরো কিছু টাকা বাড়িয়ে দেব, সেই জন্যই বসে গেলেন। এই কথা শুনে ইরার বান্ধবীগুলো যতটা না অপমান হলো, ইরা আরও বেশি অপমান হলো। সেজন্য রাগের কারণে ইরার মুখটা কিছুটা লাল হয়ে আছে। দেখুন, আপনি কিন্তু অতিরিক্ত করতেছেন। আর ভাইয়া, আপনি কেন আপনার ড্রাইভারকে কিছু বলছেন না? ওনাকে তো আমি পরেই দেখে নেব, আগে ভাইয়ার হাত ধুয়ে ওনাকে খেতে দিই।
এদিকে আবিরের হাত ধোয়াতে যাবে, সেখানেও আকাশ বাধা দেয়। দেখুন, উনি এখন বিয়ে করেছে, সেজন্য বাইরে কোনো মেয়ে ওনার হাত ধরতে পারে না। বিশেষ করে আপনি তো ফুলেও না, সেজন্য আমি ওর হাত ধুয়ে দিব। আর এই নিন 4000 টাকা, কোলে বসার জন্য আরো 1000 টাকা বাড়িয়ে দিলাম। এদিকে ইরা টাকাগুলো দেখে অনেক অপমান বোধ করলো, কিন্তু তাও ইরার অহংকার কমলো না। সেজন্য টাকাগুলো হাতে নিয়ে আকাশের মুখের উপরে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায় ওখান থেকে। এদিকে ইরার বান্ধবীগুলো পিছনে পিছনে আসতে থাকে। এদিকে ঈশার কাছে আসতেই ইরার এমন মুখ দেখে বুঝতে পারে কিছু একটা হয়েছে। সেজন্য জিজ্ঞেস করতেই ইরা অনেক চেঁচিয়ে ওঠে। এভাবে নাচি, কিছু তো বল। এরপর তানু, রিমু আর ইরা মিলে ঈশাকে সবটা বলতে থাকে। সবটা শুনে এবার ঈশা নিজেও অনেকটা রেগে যায়। আবিরের সামনে তোকে এত কিছু বললো, কিন্তু আবির কোনো কথাই বলেনি। দুলাভাই তো ওই ছেলের হয়ে কথা বলছে। ওই ছেলে আমাকে যতটা অপমান করেছে, এর চেয়ে বেশি অপমান আমি ওকে করবো। আচ্ছা, আজকে তুই আমার সাথে যাবি। আমি আসলে বাসায় বাবা মা। ওই ছেলে তো ড্রাইভার, তাই না? ওকে আমি এতটা জ্বালাবো যে ওকে আমি এই বাড়ি থেকে যে কোনো ভাবেই বের করব। কত বড় সাহস, আমার ছোট বোনকে অপমান করে, তাও আমারই হাজবেন্ডের সামনে। তাহলে একটা কাজ করলে হয় না? কি কাজ? আমি তোর সাথে কয়েকদিন থাকি, তাহলে ওকে জ্বালাতে পারবো বেশি করে। তুই বাবা মাকে একটু ম্যানেজ করে নিস। তুই কোনো চিন্তা করিস না, আমি ওই ছেলের জীবন নরক বানিয়ে ছাড়বো। তুই শুধু দেখবি ওদের পরিবারে বাকিরা যেন এইসব সম্পর্কে না জানতে পারে। তুমি কিছু চিন্তা করো না। একটা কাজ করো, তোর দুলাভাইকে খেতে দে। এতক্ষণে তো ওই ফাজিল ছেলেটার সাথে খাওয়াও শুরু করে দিয়েছে। তোরা তাহলে আমাদের সাথে বসে পড়, একসাথে আমরা খেয়ে নিই তাহলে। ঠিক আছে, চল আপু। এদিকে এরা খেতে শুরু করে। অন্যদিকে মেহমান তো এসে খেয়ে মোটামুটি অনেকে চলেও গিয়েছে। এখন হয়তো আপনারা ভাবছেন ঈশাও কি ইরার মতো অহংকারী? আসলে ঈশা মোটেও অহংকারী না, কিন্তু ইরার সাথে যা যা হয়েছে তার জন্য ঈশাকে এরকম ডিসিশন নিতে ঈশা বাধ্য হলো। অন্যদিকে আচ্ছা ভাইয়া, তুমি আমার কথায় মনে কষ্ট পাওনি তো? আমি কেন কষ্ট পাবো? তাহলে চুপ করে আছো যে? চুপ করে আছি এই জন্য যে ইরার মতো এরকম স্বভাবের যদি ঈশাও হয়, তাহলে তো আমার জীবনটাকে পুরো তেজপাতা বানিয়ে ফেলবে। আরে চিন্তা করছো কেন? আমি তো আছি, আমি সবটা সামলে নেব। আমি তো চিন্তা করতেছি তোমার শালিকে নিয়ে, না জানি কোন দিকে বসে কোন খিচুড়ি পাকাচ্ছে। এরকমটা কেন করবে? একটু আগে যা হলো তা নিয়ে তো এতক্ষণে অনেক কিছু হয়েও যাবে। তাছাড়া ভাইয়া, তুমি কিন্তু সাবধানে থেকো, বলা তো যায় না তোমার উপরে না আবার হামলা করে বসে। আচ্ছা, এখন কথা না বলে খাওয়া শেষ কর। এদিকে খাওয়া শেষ করে বসে আছে, তখন ইরা এক বাটি দই নিয়ে আসে আবিরের জন্য, যা আবির খেয়ে নেয়। এরপর আরেকটা বাটিতে দই আনে আকাশের জন্য। এদিকে খুশির ঠেলায় আকাশ তো সবটা খেয়ে নেয়। সেজন্য ইরা আর ওর বান্ধবীগুলো হাসতে থাকে। এদিকে আকাশ বা আবির কিছুই বুঝতে পারছে না। কি ব্যাপার, এত হাসি কেন? 3 মিনিট পরেই টের পাবেন। এদিকে একটু পরেই আকাশের ওয়াশরুমে চাপ দেয়, সেজন্য ওদিকে চলে যায়। এদিকে আকাশ একবার বের হয় আবার ঢোকে, এভাবেই কন্টিনিউ চলতে থাকে। এদিকে অনুষ্ঠানের বাকি কাজ সেরে নেয়। এদিকে আবির, তুই তাহলে আকাশের সাথে আসিস, আমি আর তোর মা ততক্ষণে বাড়ির বাকি কাজগুলো করে ফেলি। তা আকাশকে তো দেখছি না। আব্বু, ও তো ওয়াশরুমে গেছে, আমি ওকে বলে দিব। বৌমা, আমি তাহলে তোমার শাশুড়িকে নিয়ে গেলাম, তোমরা বাকি কাজগুলো সেরে নিয়ে চলে আসিও আকাশের সাথেই। তা তোমার বাবা মা কোথায়? এই তো বেয়ান, আমি এখানে। আচ্ছা, আমরা তাহলে এখন আসি। ঈশাকে একসাথে নিয়ে যান। তার জন্য তো আবির আর আকাশ আছেই, তাছাড়া বাড়ির বাকি কাজ তো রেডি করতে হবে। ঠিক আছে, সাবধানে যাবেন, পৌঁছে কল দিয়ে জানিয়ে দিবেন। আর আমার মেয়েকে দেখে শুনে রাখবেন, কোনো অপরাধ বা ভুল করলে সরাসরি আমাকে জানাবেন। বাবা, এইসব কথা কেউ কি এখন বলে? তোমরা যেভাবে দুষ্টুমি করছো আল্লাহ জানে, এই বাড়িতে না জানি কি কি করে বেড়াবে। সমস্যা নেই, ওরা আমার মেয়ের মতোই থাকবেই। আজ তাহলে চলি, আর কাল তাহলে সময় করে
সবাইকে নিয়ে চলে আসবেন। জি, অবশ্যই আসবো। এদিকে আকাশের বাবা মা তো চলে যায়। এদিকে আকাশের অবস্থাও খারাপ, সেজন্য বাকি অনুষ্ঠান দেখার আর সুযোগ হলো না। এদিকে শেষ পর্যায়ে আচ্ছা, আমরা যাব কখন? আচ্ছা শোনো, আমি তো তোমার বাসায় এসে বোর হয়ে যাব, তাই বলছিলাম কি আমি ইরাকেও সাথে করে নিয়ে যাব কি? আরে এটা বলার কি আছে, নিয়ে চলো তাহলে। এদিকে অনেকটা সময়ের পরে আকাশ নিজেকে কোনোভাবেই ঠিক তো করে নেয়। কি হয়েছে তোর, এতবার কেন বাইরে যেতে হচ্ছে? আমার তো তাই মনে হচ্ছে। আমার মোটেও তা মনে হচ্ছে না। তা আকাশ, কি হয়েছে রে? আর বলো না, এরা দইয়ের সাথে কি যেন মিশিয়ে খাইয়ে দিয়েছে, সেজন্য আমাকে বারবার যেতে হচ্ছে। দুলাভাই, মনে হচ্ছে খাবার একটু বেশি হয়ে গেছে, সেই জন্যই বারবার যেতে হচ্ছে। কই, আমরা তো কিছু খাওয়াইনি। তা এখন কি ঠিক আছিস? ঠিক আছে। তাহলে চল এবার বাসায় যাই। এরপর ওরা গাড়িতে এসে বসে। এদিকে আকাশ তো ড্রাইভিং সিটে বসে আছে, পিছনে আবির আর ঈশা। এদিকে ঈশা পিছনে বসতে যাবে, তখনই ইরা, তুই সামনে এসে বস। কি বলছো আপু তুমি? আমি ওই ড্রাইভারের সাথে বসবো? মাত্র কিছু সময় তো বসবি। ঠিক আছে। এদিকে ইরা তো সামনে এসে বসে। এদিকে পুরো রাস্তায় আকাশ বকবক করতে আছে, কেননা আকাশের কল আসে আর ও একদম ভিন্ন ভাষায় কথা বলছিল, যা ইরা ঈশা কেউই বুঝতে পারেনি। এদিকে ইরা তো বিরক্ত হয়ে যাচ্ছে। তোর এই ফালতু বকবক বন্ধ করবি? এক্সকিউজ মি, ফালতু ভকভক মানে? এসব কোন দেশের ভাষা? যে দেশের ভাষাই হোক, তাতে আপনার কি? চুপচাপ বসে থাকুন আর আমাকে কথা বলতে দিন। কথার সাথে সাথে গাড়ি একটু সাবধানে চালাবেন। যেভাবে চালাচ্ছেন গাড়ি, এভাবে তো হসপিটালেই যেতে হবে। সমস্যা কি? আমাদের নিজস্ব হসপিটাল আছে, ওখানে নিয়ে যাব। যত সব ফালতু লোক। এদিকে আকাশ বর আর বউকে নিয়ে তো বাসায় আসে। এদিকে ওখানের বাকি কাজগুলো সেরে নেয় আকাশের বাবা মা। আকাশ রেস্ট করার জন্য ওর রুমে এসে শুয়ে পড়ে। আবির, ঈশা আর ইরাকে নিয়ে ওর রুমে আসে। ওয়াও দুলাভাই, এটা কি আপনার রুম ছিল? রুম ছিল কি? এটা তো আমার ওই রুম। এখন তোমার বোন যখন এসেছে তখন আমাদের রুম হয়েছে। কিন্তু আপু, আমি ঘুমাবো কোথায়? পাশের রুমে ঘুমিয়ে পড়ো। সেটাই করি আমি। আচ্ছা যা তাহলে। বেস্ট অফ লাক। এদিকে রুমে অন্ধকার থাকায় ইরা এসে তো ঘুমিয়ে পড়ে। এদিকে সকালবেলায় ইরা যখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসে নিচে, এখানে আরেকটা ঘটনা আছে যার রহস্য আপনাদের পরে জানানো হবে। কেননা এখন যখন যদি বলে দিই সবটা, তাহলে অনেক কিছুই জেনে যাবেন আপনারা। সেজন্য এই একটা রাতের ঘটনা আপনাদের থেকে লুকিয়ে রাখলাম। যখন দরকার পড়বে তখনই আপনাদের জানিয়ে দেওয়া হবে। এদিকে সকালবেলায় নাস্তার টেবিলে তা বৌমা, কোনো অসুবিধা হচ্ছে না তো? না বাবা, কোনো অসুবিধা হচ্ছে না। এখন থেকে নিজের বাড়ি মনে করবে আর ওইভাবেই থাকবে। তাই ইরা, তোমার কোনো অসুবিধা হয়নি? আমার কোনো অসুবিধা হয়নি, তবে মনে হয়েছিল রাতে আমার পাশে কেউ ছিল। মানে কে ছিল? কেউ না, মনে হচ্ছে স্বপ্ন দেখেছিলাম। ঠিক আছে, এখন নাস্তা করে নেই। দুলাভাইকে দেখছি না, উনি কোথায়? ও তো আকাশের সাথে বাজারে গেছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। এদিকে ইরা কিছু বলতে যাবে, তখনই ঈশা ইরার কানের কাছে কিছু একটা বলে, যার জন্য ইরা কোনো কথাই বলেনি। আর এদিকে ব্যাপারটা আকাশের বাবা মা লক্ষ্য করে, তাও কোনো কিছু বলেনি। এদিকে কিছুক্ষণ পরে বাকি আত্মীয় স্বজন আসতে শুরু করে, আর ওদের সাথে ইরার বান্ধবীগুলোও এসেছে। ইরা ওদের দেখেই কথা বলতে থাকে। কী রে, সেই ড্রাইভারটা কই? সকালে দুলাভাইকে নিয়ে কোথায় যে গেল, এখন পর্যন্ত ফেরার কোনো নামই নেই। তা কল দিয়ে দেখ। আপু তো অনেকবার কল দিল, বললো দুপুরের মধ্যে চলে আসবে। তাহলে চল আমরা একটা রুমে এসে গল্প করি। তাহলে চলো পরে। আপুর রুমের পাশে একটা রুম আছে, ওই রুমটা অনেক সুন্দর আর গোছানো। চল তাহলে ওখানে আমরা আড্ডা দিই। এদিকে ওরা তো চলে আসে। এদিকে আড্ডা দিতেই থাকে। তখন রিমু খেয়াল করে এই রুমে কোনো ছেলে থাকে, কেননা শ্যাম্পু যেটা আছে ওটা ছেলেদের। এটা তো কোনো ছেলের রুম মনে হচ্ছে। ছেলের রুম হবে কি করে? আমি তো গতকাল ওই রুমেই ছিলাম, ছেলে থাকলে তো বুঝতামই। সে যাক গিয়ে, তা এখন প্ল্যান করি কিভাবে ওকে শায়েস্তা করা যায়। সেটাই ভাবতে হবে। তবে একটা কথা। কি কথা? কোনোভাবে আপুর শ্বশুরবাড়ির লোকজনের সামনে
কোনো কিছু বলা যাবে না। সেই জন্য যাই করতে হবে আমাদের লুকিয়ে লুকিয়ে করতে হবে। চিন্তা করিস না বান্ধবী, হয়ে যাবে। এদিকে ওরা তো আলাপ করতে থাকে, এদিকে আকাশ আর আবির তো ফিরে আসে। বেশি লেট করাতে আকাশের আম্মু আবির আর আকাশকে ভালো করে বকা দিতে থাকে। এদিকে ভাইয়া তুমি ফ্রেশ হয়ে নাও, আমিও ফ্রেশ হয়ে আসি। তাড়াতাড়ি আসছি। এদিকে আকাশের রুমে একটা বড় বারান্দা আছে, যেখানে আকাশ প্রতিদিন সকালে এক্সারসাইজ করে। এই রুমে বসে ইরা ওর বান্ধবীদের নিয়ে আড্ডা দিতে থাকে। এদিকে আকাশ যে রুমে আসে তা ওরা খেয়ালই করেনি, কেননা বারান্দায় ওখানে একটা গ্লাস আছে, সেজন্য বারান্দা থেকে রুমের ভিতরটা দেখা যায় না। তাছাড়া আকাশ নিজেও তেমন কিছু খেয়াল না করে গোসল শেষ করে বের হয়। এদিকে দোস্ত, একটু কফি খেতে পারলে ভালো হতো। একটু কফির ব্যবস্থা করে দিতে পারবি? তোদের মধ্যে একজন এসে নিচ থেকে নিয়ে আয়। আমাদের কেউ চিনেন নাকি? তুই গিয়ে নিয়ে আয়। ঠিক আছে, যাচ্ছি। এই বলে বারান্দা থেকে রুমে ঢোকার সময়ে সামনে কাউকে টাওয়াল পরে দাঁড়িয়ে থাকতে দেখে ইরা তো চিৎকার করে ওঠে, কিন্তু রুম সাউন্ড প্রুফ হওয়াতে কোনো চিৎকারই বাহিরে এলো না। ইরা তো আকাশকে দেখে অবাক হয়ে যায়। এই ছোট লোকের বাচ্চা, তুই এই রুমে কি করছিস? আমি এই রুমে কি করছি তা আপনার না জানলেও চলবে, কিন্তু আপনার কি কাজ এই রুমে তা বলেন। তোর কারণ কি তোকে বলতে হবে? এক্ষুনি বেরিয়ে যাই রুম থেকে, আর আমাদের জন্য 3 কাপ কফি নিয়ে আয়। 10 মিনিট অপেক্ষা করুন, আমি ফ্রেশ হয়ে আসতেছি। তাহলে কি কফির জন্য আমরা এখন আধা ঘন্টা অপেক্ষা করবো নাকি? কফি সবসময় বানানোই থাকে, শুধু রেডি হয়ে নিচে নেমে নিয়ে আসবো। ঠিক আছে, তাড়াতাড়ি করে আসবি। এইদিকে আকাশ ফ্রেশ হয়ে নিচে নামে, এসে ওর মাকে বলে 4 কাপ কফি নিয়ে রুমে আসে। 3 কাপ ওদের দেয়, আর 1 কাপ আকাশ নিজে বিছানায় শুয়ে শুয়ে খেতে থাকে। এইদিকে আকাশ যে এখনো রুমে আছে তা কিন্তু এখনো ওরা জানে না। ওরা নিজেদের মধ্যে কথা বলতে থাকে। কথা শেষ করে ইরা ওর বান্ধবীদের নিয়ে যখনই রুমে এসে আকাশকে এভাবে দেখে, তখনই ইরার তো রাগ বেড়ে যায়। দৌড়ে এসে বিছানার চাদর টেনে আকাশকে নিচে ফেলে দেয়। কি করছেন এইসব? তুই কি কম দেখিস তুই? সেই জন্যই তো প্রশ্ন করছি আমি, কি করছেন এইগুলো? অল্পের জন্য তো কফি বিছানায় বা আমার উপরে পড়ে যেতেও তো পারতো, তাই না? তোর উপরে পড়লেও আমার কিচ্ছু যায় আসে না। তার আগে এটা বল, এই বিছানায় শুয়ে থাকার সাহস হলো কি করে? এখানে সাহসের কি আছে? এত সাহস তুই পেলি কি করে? একটা কাজ কর, তোরা আপুকে শুধু ডাক দিয়ে নিয়ে আয়, বাকিটা আমি দেখতেছি। তুই একটু ওয়েট কর, আমি ডেকে নিয়ে আসতেছি। এদিকে তানু তো নিচে আসে, অন্যদিকে ইরা আকাশের সাথে যাতা ব্যবহার করতে থাকে। এদিকে চুপচাপ শুনে যাচ্ছে, কোনো কথাই বলছে না। কিন্তু যখনই আকাশের বাবা মা তুলে কথা বলে তখন চুপ করে থাকতে পারল না, সাথে সাথে ইরার মুখে একটা থাপ্পড় দেয়। এতে ইরা তো আরও বেশি রেগে যায়। তোর সাহস কি করে হয় আমার মুখে থাপ্পড় মারার? আজকে তোকে আমি কি যে করবো তা তুই নিজেও জানিস না। এই বলে ইরা ওর জুতো হাতে নেয়, জুতো দিয়ে মারতে যাবে, আকাশ ইরার হাত ধরে ফেলে আর উল্টো ওই জুতো দিয়ে ইরার মুখেই আরেকটা বাড়ি দেয়, যা ঈশা রুমে এসে দেখে ফেলে। এরকম কিছু ঈশা দেখবে তা তো ভাবতেও পারেনি, সেজন্য আকাশের সামনে এসেই 2টা থাপ্পড় দেয় আকাশকে। আকাশ চুপচাপ মেনে নিল, কেননা ঈশা আকাশের বড় ভাবি, তাই বড় ভাবির শরীরে হাত দেওয়া তো দূরের কথা, তাকে খারাপভাবেও কথা বলা ঠিক না, সেজন্য আকাশ চুপ করে আছে। এদিকে আকাশকে থাপ্পড় দেওয়াতে ওরা তো আরও বেশি খুশি হয়। তোর সাহস কি করে হয় সামান্য একটা ড্রাইভার হয়ে আমার এই বোনকে এরকম ভাবে মারার? দেখুন ভাবি, আপনি হয়তো সবটা জানেন না, যদি জানতেন তাহলে এরকমটা বলবেন না। ওহ, তাই নাকি? এখন কি তোর কাছে আমাকে কথা শিখতে হবে? আপু, এই বেটাকে এখানেই উচিত শিক্ষা দিতে হবে, যেন তোমার বা আমার সাথে আর খারাপ ব্যবহার না করতে পারে। তানু, রিমু, তোমরা বারান্দায় যাও, ওকে আমি আর ইরা দেখে নিচ্ছি। এদিকে ওরা তো বারান্দায় যায়। এদিকে আকাশ দাঁড়িয়ে আছে, শুধু ঈশা ওর ভাবি বলে এতক্ষণ ধরে ওনার এই সব কথা শুনে যাচ্ছে। এদিকে ঈশা তো আকাশকে আরও বেশি করে কথা শোনাতে থাকে। আকাশের তো বিশ্বাসই হচ্ছে না ওর ভাবির ব্যবহার এরকম খারাপ হতে পারে। ভাবি, আপনি দেখি আপনার বোনের থেকেও কম না। কিসে কম না? আপনার বোন তো অহংকারের জন্য মাটিতে পা ফেলতেও পারছে না, আর আপনি দেখি ওর মতোই হয়েছেন। অবশ্য হবে না কেন, রক্ত তো একই।
কথাটা শুনে ঈশা আরও 2টা থাপ্পড় দেয়, যা ইরা তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে, সাথে মজা নিতে থাকে। তোর সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। সামান্য একটা ড্রাইভার হয়ে আমাকে নিয়ে কথা বলছিস? আমি তোর চাকরি খেয়ে নেব। আমার চাকরি খেতে হলে আপনাকে আরো 10 বার জন্ম নিতে হবে। তাছাড়া একটা কথা বলি, আপনার এই ব্যবহারের জন্য অনেক পস্তাতে হবে আপনাকে। তাই নাকি? কথাটা ধরে নিন। এই বলে আকাশ তো চলে আসে। এদিকে ইরা আর ওর বোন তো অনেক খুশি হয়, কেননা ঈশা ওকে মেরেছে সেজন্য। আচ্ছা বউ, ওই ছেলেটা তোমাকে কেন মারলো না? আমি এই বাড়ির বউ না, সেই জন্য আমার শরীরে হাত দেওয়ার আগে 10 বার ওকে ভাবতে হবে। তা তুমি ঠিক বলেছো, এখন চলো নিচে যাই। এদিকে অনুষ্ঠানের বাকি কাজ শেষ হতে থাকে। জানি আপনারা কিছুটা বোরিং হচ্ছেন, কিন্তু কি করব, মিষ্টি কিছু পেতে হলে প্রথম একটু তো সহ্য করতেই হবে। কেননা যদি সহ্য করতে না পারো তাহলে তো গল্পের রহস্য আর বাকি কাহিনীগুলো জানতেই পারবেন না। যেখানে অন্য সব বিয়েতে বেয়ানার বিয়ায় মিষ্টি মিষ্টি ঝগড়া দিয়ে গল্প শুরু করে, সেখানে আমি একটু ভিন্ন রকমভাবেই গল্পটা বলছি, যেন কেউ এটা না বলতে পারে গল্পটা অন্য কোনো কাহিনীর থেকে মিলে গেছে। কেননা আজকাল বেশিরভাগ গল্পই দেখছি যা অন্য গল্পের সাথে বেশিরভাগ কাহিনী মিলে যায়, সেজন্য যেন এরকমটা না হয় তাই ভিন্নভাবে তৈরি করা। এদিকে রাতের বেলা আবির আর ঈশা শুয়ে আছে, তখনই তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা? তোমাদের যে ড্রাইভারটা আছে না, কোন ড্রাইভার? আরে বিয়েতে যে ছেলেটা ড্রাইভ করছিল। আকাশের কথা বলছো? তা কি করেছে ও? কি করেনি তাই বলো। তুমি আবার রেগে যাচ্ছ কেন? তোমাদের ওই ড্রাইভার আমার আর ইরার সাথে যেসব বাজে ব্যবহার করেছে তা তোমাকে আর কি বলবো। কি বলো? আকাশ তো যথেষ্ট মেয়েদের সম্মান করতে পারে, তাহলে শুধু শুধু তোমাদের কেন এরকম করবে? সেটা তো বুঝতে পারছি না। আজকে তো ইরার মুখে হাতও তুলেছে। কি বলো? এত কিছু হয়ে গেল, তা তুমি এখন বলছো? কি করব, ভাবছিলাম ছেলেটা ভালো, কিন্তু এখন দেখতেছি ছেলেটা এই বাড়ির ক্ষতি করতে চায়, আমার ক্ষতি করতে চায়। সেই জন্য তোমাকে বলে দিলাম, সারাক্ষণ দেখি তোমার সাথে লেগেই থাকে, সেজন্য ভাবলাম তোমাকে জানাই কথাগুলো। আচ্ছা, আমি সকালে দেখে নিব বাকিটা। ওকে যত তাড়াতাড়ি পারো এই বাড়ি থেকে বের করে দাও। এদিকে এবার আবিরের বেশি খারাপ লাগছে, কেননা ঈশা যা যা বলেছে তা কোনো কিছুই তো আকাশের সাথে মেলে না। এদিকে আবির কি করবে না করবে তা ভেবে নাই। অন্যদিকে ইরা আকাশের রুমে আজকেও শুয়ে আছে। আকাশ ছাদে ছিল বলে নিচে আসতে লেট করে। বিছানায় ইরাকে দেখে কোনো কিছু বলেনি, সেজন্য আবারও ছাদে চলে আসে। এসে কারোর সাথে কথা বলতে থাকে ভিডিও কলে। অন্যদিকে ইরাও ছাদে আসে, এসে আকাশকে দেখতে পায় গ্রুপ কলে কথা বলছে, সেজন্য পাশ থেকে দেখতে থাকে। মোটামুটি 6 জন আছে ভিডিও কলে, আর তার মধ্যে 5 জনই আছে মেয়ে। তা দেখে ইরা তো একটু বেশি অবাক হয়। কি ব্যাপার, এই ড্রাইভার আবার কাদের সাথে কথা বলছে, তাও আবার এইরকম ভাষায়? তাছাড়া মেয়েগুলো তো দেখি বিদেশি মনে হচ্ছে। এদিকে আকাশ তো নিজের মতো করে কথা বলতে থাকে। ইরা যে এসেছে তা তো আকাশ খেয়াল করেনি। এদিকে ইরা কোনো কিছু না বলে চলে আসে রুমে, এসে ঘুমিয়ে পড়ে। সকালবেলায় আবির ঘুম থেকে উঠে আকাশের রুমে এসে দেখে ওখানে ইরা ঘুমোচ্ছে। ইরাকে ঘুমোতে দেখে অবাক হয়। কি ব্যাপার, এখানে যদি ইরা ঘুমাচ্ছে তাহলে আকাশ কোথায়? ও কি রাতে বাসায় ছিল না, নাকি ছাদে? একবার ছাদে এসে দেখে যাই। সেজন্য ছাদে যায়। আসলে আকাশ আর আবির ছাদে অনেক আড্ডা দিত আগে থেকেই, সেজন্য কোনো কিছু না ভেবেই ছাদে এসে দেখে আকাশ এখনও শুয়ে আছে। এভাবে আকাশকে দেখে অবাক হয় আবির, সেজন্য ওকে ডেকে তোলে। কিন্তু রাতে ঘুম হয়নি বলে আকাশের চোখগুলো লাল হয়ে আছে, যা আবির বুঝতে পারে। কি রে, তুই এভাবে ছাদে কেন শুয়ে আছিস? কি করব, তোমার শালি আমার রুমটা দখল করে রেখেছে, সেজন্য ছাদে চলে এসেছি। তাছাড়া ভাইয়া, আমি 2-3 দিনের মধ্যেই চলে যাব। মানে কি? তুই না বললি 2 মাস থাকবি, সেখানে তুই এখন বলছিস 2-3 দিন পরে চলে যাবি? কি করবো বলো, যেভাবে ভাবি আর ওনার
বোন আমার সাথে শুরু করেছে, এতে এই বাসায় থাকবো কি করে? আমি চলে যাবো এখান থেকে। ঈশা তো বললো তুই নাকি ইরার শরীরে হাত তুলেছিস। আরো কত কি বললো। ভাইয়া, আমি ইচ্ছে করে তুলি নাই, তুলতে বাধ্য হয়েছি। তাছাড়া তুমি তো জানো আমি মেয়েদের শরীরে এমনি এমনি হাত তুলি না। সেটা তো আমি জানি। আচ্ছা, এখন ঠান্ডা মাথায় আমাকে সবগুলো ঘটনা একটু খুলে বল। তুমি আমার সবটা শুনে আবার ঝামেলা করো না। কিছুই করব না, তুই শুধু বল। আগে বলো, তুমি ভাবিকে এ নিয়ে কিছু বলবে না? ও তো আমাকে অনেক কথাই বলেছে, এখন আমি তোর মুখ থেকে সত্যিটা জানতে চাই। আকাশ এরপর সবগুলো কথা আবিরকে বলতে থাকে। সবটা শুনে এবার আবির নিজেই তো রেগে যায়। কি, ওদের দুই বোনের এত সাহস হয় কি করে তোকে এরকম ভাবে বাজে কথা বলার? তাও বাবা মাকে পর্যন্ত ছাড় দেয়নি। বাদ দাও ভাইয়া, তাছাড়া ওরা তো জানে না আমরা দুই ভাই। ওরা তো আমাকে আলাদা ভেবে এগুলো বলেছে। তাছাড়া এরা মেয়েটা অহংকারী অনেক, কেননা ও নাকি দেশের বাইরে থাকে। কিন্তু ভাবিও যে এরকম হবে আমি তো তা ভাবতেও পারিনি। ইরা দেশের বাইরে থাকে, তা তুই কিভাবে জানিস? সে অনেক কাহিনী ভাইয়া, তা তোমাকে অন্য একটা সময় বলবো। কিন্তু ভাবিও যদি এরকম হয় এরার মতো, তাহলে তো সংসারে ঝামেলা শুরু হবে। তা তো বুঝতে পারছি, কিন্তু তুই ইরাকে চিনিস? না তো। তাহলে তুই কি করে বুঝলি ইরা দেশের বাইরে থাকে? তুমি ভাবিকে জিজ্ঞেস করে নিও। আমি এখন নিচে গেলাম, তবে একটা কথা, ভাবিকে জানতে দিও না কথাগুলো। তবে আমি যদি ভুল না করি, ভাবি আর ওনার বোন মিলে আমাদের এই বাড়ি থেকে বের করে দেওয়ার প্ল্যান করতেছে। তুই যদি সবটা জানিস তাহলে আমি ওদের উল্টো বের করে দিব। না ভাইয়া, বাবা মা ঈশা ভাবিকে অনেক পছন্দ করে তোমার সাথে বিয়ে দিয়েছে। যদি তুমি এরকম কিছু করো তাহলে ওনারা তো অনেক বেশি কষ্ট পাবে। সেজন্য তুমি কোনো কিছু বলতে চেও না। ঠিক আছে, বললাম না, কিন্তু তোকে যে এরকম ভাবে অপমান করেছে তার বেলায়? যখন ভাবি সত্যিটা জানতে পারবে তখন এমনিতেই সব ঠিক হয়ে যাবে। তবে ভাবি যদি ইরার মতো হয় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা, আমি ঈশার ব্যাপারটা মাথায় রাখবো, আর ইরাকে আমি আজই বের করে দিব। না থাক, শুধু শুধু ভাবির মনে কষ্ট দিতে যেও না। তাছাড়া আমি এখানে আছি কয়েকটা মাস। এই কয়েকটা মাসের জন্য আমি চাই না এরকম কোনো ঝামেলার সৃষ্টি হোক। আচ্ছা, আমি নিচে গেলাম, তুইও ফ্রেশ হয়ে নিচে আয়, খাবার খাবি। আমি তোকে নিয়ে একটু বের হব, সাথে ঈশাও যাবে। ভাবি কেন যাবে? মনে হয় ওর জন্য শপিং করবে। ঠিক আছে, নিচে গেলাম আমি। তবে একটা কথা, ওরা যা বলার বলুক আমাকে, তাও তুমি ওদের কাছে আমার পরিচয় দিও না। এটা কোন কথা? কথা মনে থাকে জানো। একটু পরে ওরা নিচে নামে। কিছুক্ষণের মধ্যে আকাশ রুমে এসে ফ্রেশ হবার জন্য ওয়াশরুমের দরজা খুলে তখন ভিতরে ইরাকে দেখে চিৎকার করে ওঠে। ইরাও চিৎকার করে ওঠে, সেজন্য তাড়াতাড়ি করে দরজা বন্ধ করে দেয়। এদিকে ইরা 5 মিনিটে একটা টাওয়াল পরে বের হয়। আসলে যাদের পার্সোনাল রুম আছে তারা বেশিরভাগই টাওয়াল নিয়ে ওয়াশরুমে যায়, আবার গোসল শেষে টাওয়াল পরে বের হয় আর রুমেই জামা পরে। আবার অনেকেই তা করে না, সেজন্য 2 ভাগে বলে দিলাম, নয়তো এ কথা নিয়েও অনেক কথা উঠতে পারে। ইরা তো বের হতেই অনেক রাগ দেখায়। তোর সাহস কি করে হলো আমাকে ওইভাবে দেখার? আশ্চর্য, আমি কি জানতাম নাকি ভেতরে আপনি ছিলেন? তুই এই সময় এই রুমে কেন এলি? আমি তো এসেছি ফ্রেশ হতে, কিন্তু আপনি দরজা বন্ধ না করে গোসল করলে যে কেউই তো আসবেই। যে কেউ আসবে মানে কি? এই রুমে তো কেউ আসে না তুই ছাড়া। তাছাড়া মানুষও অল্প কয়েকজন, তাহলে কিভাবে কি তা বল আগে আমায়। এই রুমে আমি থাকি, সেজন্য আমার প্রয়োজনে আমাকে তো আসতেই হবে। কি, তোর মতো ফকিনি থাকে এই রুমে? থাকে। এখন আমি ভিতরে যাচ্ছি গোসলে, ততক্ষণে আপনি জামাটা পরে নিন। আকাশের কথায় ইরা নিজের দিকে তাকিয়ে অবাক হয়, কেননা ইরা যে টাওয়াল পরেছিল এতক্ষণ ধরে তা ভুলেই গিয়েছে জড়তার কারণে। সেজন্য একটু হাসি দিয়ে ভিতরে ঢুকতে যাবে, আকাশকে বাধা দিয়ে আটকে দেয়। কি ব্যাপার, সমস্যা কি? ভিতরে আমার কিছু জিনিস আছে, আমি সেগুলো নিয়ে আসি তারপর। ঠিক আছে, যান তাহলে। ইরা ভিতরে এসে ওর জিনিসগুলো নিয়ে নেয়। এইদিকে আকাশ গোসল করে, অন্যদিকে ইরা রেডি হয়ে নেয়। তবে ইরা অনেক রেগে আছে। এদিকে ঈশা আছে, ইরাকে ডাকার জন্য সে এসেছে। ইরা, ইরা কোথায় তুই? এই তো আপু, আমি রুমে আছি। নিচে আয়, নাস্তা খাবি। দুলাভাই কি নিচে আছে? আছি। কি ব্যাপার, তুই রেগে আছিস কেন? আর ওয়াশরুমে কে? কে আবার? ড্রাইভার ছেলেটা আছে। কি, ওই ছেলের এত বড় সাহস কি করে হয় এই রুমের ওয়াশরুম ইউজ করার?
আপু, এই ছেলেটা নাকি এই রুমে থাকে? কি? ওই ছেলে কি এই রুমে থাকে? তাও এত দামি একটা রুমে? সেটাই তো। ঠিক আছে, চল তুই আমার সাথে। ওকে তো আমি এই বাসা থেকে বের করব, তা নিয়ে কোনো সন্দেহ নেই। রাতে তো এই রুমে আসে না, তাই না? না আপু, রাতে তো আসেনি। আচ্ছা, এখন চল। তাছাড়া তোমার ভাইয়াকে নিয়ে শপিং এ যাব, তুইও যাবি আমার সাথে। আমি এসে কি করবো আপু? কি করবি মানে? আমিও যাব। সেখানে তুই একা একা বাসায় থেকে কি করবি? কি করব মানে? ওই ড্রাইভারকে মজা বোঝাবো? ওই ড্রাইভারও তো আমাদের সাথেই যাবে। তাহলে যাবো তোমাদের সাথে। কিছুক্ষণ পরে আকাশও ফ্রেশ হয়ে নাস্তা করতে বসে যায়। সাথে আবিরও ছিল। আকাশের বাবা তো অফিসে চলে গেছে, আর ওর মা হয়তো রুমে গেছে। আকাশকে এভাবে বসতে দেখে ইরা কিছু বলতে যাবে, তখনই ঈশা ইশারা করে, কেননা আবির তখন চলে এসেছে। ওর সামনে তো কিছু বলতে পারবে না, সেজন্য চুপ করে। আর ভিতরে ভিতরে ইরা আর ঈশা তো ফেটে যাচ্ছে। ভাবি, ওই বাটিটা দাও তো। আকাশের কথা শুনেও ঈশা না শোনার ভান করে আছে। কয়েকটা বার বলার পরেও ঈশা কোনো কিছুই করেনি, সেজন্য কে ব্যাপার ঈশা? আকাশ তোমার কাছে ভাটি চাচ্ছে, তুমি ওকে না দিয়েই খেতেই আছো? তুমি কি চাও? আমি নিজের খাওয়া অফ করে দিয়ে ওকে বাটি দেই? বাটি দিতে তো তোমার কয়েকটা সেকেন্ড লাগবে, এতে তো সমস্যা হওয়ার কথা না। আবিরের কথা শুনে ঈশা অনেকটা বিরক্ত হয়ে যায়। তাও ভাজিটা আকাশের দিকে এগিয়ে দেয়। বাটি নিয়ে আকাশ খেতে যাবে, এদিকে ইরা আর ঈশা তো আকাশের দিকে এমনভাবে তাকিয়ে আছে, মনে হয় ও কোনো অপরাধ করে ফেলেছে। তাও খাওয়া শেষ হলে ওরা বেরিয়ে পড়ে শপিং মলের উদ্দেশ্যে। ওরা যে শপিং মলে যাচ্ছে, ওই শপিং মল আকাশদেরই, তবে তাও তিনজনের শেয়ার আছে, কেননা ওটা তৈরি করতে প্রায় 150 কোটি খরচ হয়েছে। সেজন্য ওনারা শেয়ার নিয়ে এই মলটা চালায়। তোমরা ভিতরে যাও, আমি গাড়ি পার্কিং করে আসতেছি। তাড়াতাড়ি আসছি, আমি ওদের নিয়ে চাচার দোকানে থাকবো, তুই ওখানেই চলে আসিস। আচ্ছা ভাইয়া। এদিকে ওরা চলে আসে শাড়ির দোকানে। অন্যদিকে আকাশ নিজের কাজ শেষ করে চলে আসে। ওখানে আকাশকে দেখে চাচা অনেক খুশি হয়, কেননা আকাশকে উনি 7-8 মাস পর দেখতেছে, সেজন্য। আরে আকাশ, তুমি কখন এলে? এই তো ভাইয়ার বিয়ে হয়েছে, সেজন্য না এসে পারি কি? তা এনারা? উনি ঈশা ভাবে, আর উনি ভাবির ছোট বোন। তা ভাইয়া কোথায়? আবির তো ওদের এখানে বসিয়ে রেখে কোথায় যেন গেল, বলল ওদের যা যা লাগবে তা যেন দেই, কিন্তু পরিচয় করে দিল না। দিলে তো এতক্ষণ ধরে ভালো ভালো শাড়ি দেখাতাম। তার মানে যে 4-5টা শাড়ি দেখিয়েছেন, সেগুলো ভালো না? ভালোই, কিন্তু দাম কম, এই আর কি। কি? এতক্ষণ ধরে আমাদের কম দামি শাড়ি দেখিয়েছেন? আমাদের আরো বেশি দামি শাড়ি দেখান। এদিকে ওদের কথাই চাচার কিছুটা খারাপ লাগে, যা আকাশ বুঝতে বাকি রইল না। তাও কিছু বলেনি, শুধু চাচার কানে কিছু কথা বলে। ঠিক আছে। এরপর ওদের আরও দামি দামি শাড়ি দেখাতে থাকে। ওরা একে মোটামুটি একজনে 3-4টা করে শাড়ি পছন্দ করতে থাকে। এদিকে আবির নেই, তাই ঈশা একাই শাড়িগুলো ট্রায়াল দিতে থাকে। কিন্তু আবির কোথায় গেল, এটাই তো আপনাদের প্রশ্ন। কিন্তু চিন্তা করবেন না, কিছুক্ষণ পরেই দেখবেন আবিরও চলে এসেছে। এদিকে কিছুক্ষণ পর ঈশা যায় ট্রায়াল রুমে। তখন আকাশ, এইদিকে আসো। জি চাচা, বলে। এদের ব্যবহার তোমাদের থেকে এত আলাদা কেন? আমি ঠিক বুঝতে পারিনি চাচা। এদের কথা শুনে মনে হলো এরা গরিবদের দেখতে পারে না। তাছাড়া এদের এত অহংকার যা বলার বাহিরে। থাক চাচা, কাউকে কিছু বলার দরকার নেই। কিন্তু এরা এরকম হলে তোমার পরিবারের সাথে মিশবে কি করে আর চলবে কি করে? চাচা, এইসব বিষয় নিয়ে পরে ভাবা যাবে। ওনাদের কথাগুলো এরা সবটা শুনে নেয়, কিন্তু তাও ভালো করে শুনতে পারেনি। কিন্তু যতটুকু শুনেছে ততটুকুতে ইরা বুঝতে পারে যে ওদের নিয়ে কথা হচ্ছে। সেজন্য ইরা ওখানে থেকে ঈশাকে কল দিয়ে সবটা শোনাতে থাকে, যা আকাশ আর চাচা বলতেছে। এদিকে আবিরকে আসতে দেখে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? আবির এইদিকে আসতেছে। তুই কোনো মনে
ট্রায়াল রুমের দিকে আকাশকে ঢুকিয়ে চিৎকার কর, বাকিটা আমি দেখতেছি। ওয়াও, ভাইয়ের সামনে এরকম একটা কাহিনী হলে তো ওকে এমনিতেই বের করে দেবে। আচ্ছা, এখন কথা না বাড়িয়ে কাজের কাজটা কর। ঠিক আছে আপু। এদিকে আবিরও আসে ওখানে। আবিরকে দেখে, কি ব্যাপার, তুমি এতক্ষণ ধরে কোথায় ছিলে? আমি একটু অন্য দোকানে গিয়েছিলাম শার্ট প্যান্ট কিনতে। তা তোমাদের আর কতক্ষণ লাগবে? এই তো 20 মিনিট আমার হয়ে গেছে, সেগুলো বিল করতেছে। আর ইরা ভেতরে গেল, ওর হয়ে গেলেই শেষ। তারপর কসমেটিক কিনতে হবে। তা আকাশকে দেখছি না। ও এতক্ষণ আমার সাথে ছিল, তোমাকে দেখার পর চলে আসলাম। তা চাচা, সবকিছু ঠিকঠাক ভাবে চলছে তো? বাসার সবাই কেমন আছে? সবাই আছে আলহামদুলিল্লাহ, ভালো। সবকিছু চলছে ঠিকভাবে। তোমাদের বিল কি রেডি করব? জি অবশ্যই। চাচা বিল রেডি করতেছে তখনই চিৎকারের আওয়াজ শুনতে পাই চাচা, আবির আর ঈশা। দোকানে তখন বাকি কেউই ছিল না। চিৎকারের আওয়াজ শুনে আবির, ঈশা আর চাচা ওখানে এসে দেখে ট্রায়াল রুমের দরজা ভিতর থেকে বন্ধ আর ইরা ভিতর থেকে চিৎকার করছে। এদিকে আবির সহ বাকিরা দরজা তো খুলে দেয়, কিন্তু ভিতরে আকাশকে দেখে আবির একটু অবাক হলো না। ইরা তো কান্না করেই চলেছে। কি হয়েছে বোন, তুই এভাবে কাঁদছিস কেন? আর এই ড্রাইভারের বাচ্চা ভেতরে কেন? আপু, আপু ও দরজা খোলা পেয়ে ভিতরে ঢুকে আমার। আবির, তুমি কি এখনো এই ড্রাইভারকে তাড়াবে না? অল্পের জন্য তো আমার বোনের সর্বনাশ হয়ে যেত। এই, আপনি মিথ্যে কেন বলছেন? আমি কখন ভিতরে এলাম জোর করে? আপনি নিজেই তো বলছেন ভিতরে ছিটকানি আটকে গেছে, সেজন্যই দরজা বন্ধ হচ্ছে না। আমি যেন এসে ঠিক করে দেই। আমি ভিতরে আসার পরেই তো ছিটকানি আটকে দিয়ে আপনি চেঁচানো শুরু করলেন। দেখেছেন দুলাভাই, আমার আমার নামে কতটা অপমান দিচ্ছে। আচ্ছা, তুমি ইরাকে নিয়ে ওইদিকে যাও, আমি আকাশের সাথে আলাদা কথা বলবো। ঠিক আছে, তবে এর শাস্তি আমি চাই। আচ্ছা আকাশ, ইরা কেন এমনটা করলো বলতো? তুমি তো জানো ওরা দুজনে আমাকে সহ্য করতে পারে না আমি ড্রাইভার দেখে। আর এখানে এসে তো ওরা চাচার সাথেও খারাপ ব্যবহার করেছে। কি বলেছে আমাকে একটু প্রথম থেকে বলতো। এদিকে ঈশা আর ইরা অন্যদিকে এসে কথা বলতে থাকে। এতক্ষণ এখানে কিছু একটা যে হয়েছে তা এখন ওদের দেখে বোঝাই যাচ্ছে না, যা আবির আর আকাশ লক্ষ্য করে। এরপর আকাশ বলতে শুরু করে। আকাশ আবিরকে যা যা বলেছে তা আপনারা পড়েছেন, সেজন্য নতুন করে আর বললাম না। কিন্তু আবির তো জানে না, সেজন্য ওই কথাগুলো কাল্পনিকভাবে আবিরকে বুঝিয়ে দিল। এরপর আকাশকে ট্রায়াল রুমে কিভাবে নিয়ে গেল সব কিছু বলতে থাকে। সবটা শোনার পর, না ভাইয়া, প্লিজ এরকমটা করো না। এরকম হলে আমি ওর সাথে সংসার করব কি করে? হয়তো আমার গরিব অবস্থান দেখে আমাকে সহ্য করতে পারছে না। তাছাড়া বাবা মা অনেক পছন্দ করে ঈশা ভাবিকে বউ করে এনেছে, সেজন্য ওনাদের দিকে তাকিয়ে তুমি চুপ করে থাকো। কিন্তু ওরা যে তিলে তিলে তোকে অপমান করতেছে, তার বেলায় আমি আছি আর কয়েকটা মাস, তারপর তো চলে যাব। কিন্তু আমি একটা কথা বুঝতেছি না। কি কথা? ওরা তোকে একা পেলেই অপমান করে, কিন্তু বাকিরা যখন সামনে থাকে তখন কেন করে না? তখন অপমান করলে হয়তো ওদের কিছু একটাতে বাধা আছে, সেজন্য হয়তো তখন চুপ থাকে। তা হতেও পারে, কিন্তু এখন ওদের সামলাবো কি করে? আমি যেভাবে বলবো তুমি ওদের সেভাবেই বলো, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে। এদিকে আবির আকাশের কথা মতো সবটা বলতে থাকে। সবটা শুনে ওরা কিছুটা শান্ত হয়। তারপর ওরা চলে আসে ওখান থেকে। ইরা আর ঈশা তো আকাশকে রাগে ইচ্ছে করছে গুলি করে মারতে। রাতের বেলায় আকাশ ওর পরিবারের সাথে খেতে বসে, সেখানেও ঈশা আকাশকে ঠিক মতো খেতে দিচ্ছে না। কি ব্যাপার, আকাশকে মাংস কেন দিচ্ছ না? ও, মাংস দিয়ে কি করবে? কথাটা শুনে আবির রাগ করে চলে যায় আর আবিরকে ফিরিয়ে আনতে আকাশও আসে আবিরের পিছনে। ভাইয়া, এত রাগ করলে কি চলে? তোর এই অপমান আমি মেনে নিতে পারছি না। চিন্তা করো না, কাল থেকে দেখবে সব ঠিক হয়ে যাবে। কি করে? কারণটা হচ্ছে কাল আমার একটা বান্ধবী আর বন্ধু আসবে। ওরা কি এখনকার বন্ধু নাকি দেশের বাহিরের? দেশের বাইরে। তা এতে ঈশা আর ইরাকে কিভাবে শায়েস্তা করবি?
আকাশ এরপর ওর সব প্ল্যান আবিরকে বলে। সবটা শুনে আবির বুঝতে পারে। ঠিক আছে চল। এরপর আবিরকে নিয়ে আকাশ আবারও খেতে আসে। এসে দেখে ঈশা দাঁড়িয়ে আছে আর ইরা খাচ্ছে। সাথে আকাশের বাবা মা দুজনেও এসেছে খাওয়ার জন্য। আকাশ, আবির, তোমরা দুজনে না খেতে বসছো, তাহলে ওই দিক থেকে আবার কেন এসেছো? এমনিতে একটু কথা ছিল। আচ্ছা, এখন বস এখানে। বৌমা, ওদের দুজনকে খাবার দাও। এরপর ওরা খেতে বসে। ইরা বা ঈশা আর কোনো ঝামেলা করেনি। সবার খাওয়া হয়ে গেলে ঈশা আর ইরা ওরা দুজনে চলে যায়। কিছুক্ষণ পর কথা এখনই বলতে হবে। কি কথা? রাত তো অনেক হলো, সকালে বলিস। কথা এখনই বলতে হবে, কারণ আমি বের হব সকালে। ঠিক আছে, বলো। আব্বু, আমেরিকা থেকে আমার 2 জন বন্ধু আসবে, একটা ছেলে আর একটা মেয়ে। তা এতে বলার কি আছে? বাসায় তো অনেক রুম খালি আছে। তা আমি জানি, কিন্তু বুঝতে পারছো, ওরা তো যে সে রুমে থাকতে পারে না। তাহলে এখন কি করব তাই বল। আব্বু, আমার মেয়ে ফ্রেন্ড যেটা আসবে ও থাকবে গেস্ট রুমে, আর ছেলে বন্ধু আমার সাথে আমার রুমে থাকবে। তাই এখানে অসুবিধা কোথায়? গেস্ট রুম তো সবই আছে। কিন্তু আমার রুমে তো ভাবের বোন ঘুমায়। কি? তাহলে তুই এতদিন কোথায় ঘুমালি? কোথায় আবার? ছাদে ঘুমালাম। তোর কি মাথা ঠিক আছে? তুই ছাদে ঘুমাচ্ছিস? তোমরা শুধু ভাবে ছোট বোনকে বলো গেস্ট রুমে যেন ঘুমায়, আমার রুমটা যেন ছেড়ে দেয়। তা ওরা আসবে কখন? আমি ওদের আনতে সকালে যাব এয়ারপোর্টে। এর ভিতরে তুমি ভাবিকে বলে আমার রুমটা খালি করার ব্যবস্থা করো। আমি রাতে ঈশাকে বলে দিব। তুমি বললে ভাবি কিছুটা মাইন্ড করবে, তার চেয়ে ভালো হবে বাবা মা কথাটা বললে ঠিক হবে। তা ওরা কি কি খেতে পছন্দ করে আমাকে বল, আমি সকালে বাজার থেকে কিনে আনবো সবটা। আমরা রেগুলার যা খাই ওরাও তাই খায়, ওদের জন্য আলাদা কিছু করতে হবে না। ঠিক আছে, যাওয়ার সময় গাড়ি নিয়ে যাস। ঠিক আছে, কিন্তু তুই আজ রাতে কোথায় ঘুমাবি? আপাতত গেস্ট রুমে ঘুমায় যাব। ঠিক আছে, যা তাহলে। এদিকে সকালে আকাশ বেরিয়ে পড়ে। অন্যদিকে আবির বাজারে যাবে। তখন ঈশা আবিরকে বলে, কি ব্যাপার? আকাশ থাকতে তুমি কেন যাচ্ছ বাজারে? আকাশের 2টা বন্ধু আসবে, ওদের আনতে গেছে, আর আমি ওদের জন্য বাজার করে আনতে যাচ্ছি। বাহ বাহ, ড্রাইভারের বন্ধু আসবে, সেখানে ড্রাইভারে বাজার না এসে মালিক নিজে যাচ্ছে বাজার করতে। সত্যি আর কত কিছু দেখতে হবে আমাকে। তোমার কথা শেষ হয়ে থাকলে চুপ করো, আমি এবার যাই। আবির চলে যায়। কিছুক্ষণ পর আকাশের বাবা মা আসে ঈশার কাছে। ঈশার সাথে ইরাও ছিল। ওরা দুজনেই সালাম দেয়। আম্মা, আপনারা দুজনেই হঠাৎ করে এই রুমে, কিছু কি বলবেন? তোমার ছোট বোন তো আকাশের রুমে ঘুমায়। আজকে আকাশের রুমে ওর বন্ধু আসবে 2 জন, সেই জন্য তোমার বোনকে বলো আজ থেকে গেস্ট রুমে ঘুমানোর জন্য। আব্বু, ওরা তো গেস্ট রুমে ঘুমাতে পারে। ওদের 2 জনের মধ্যে একজন মেয়ে, সেই জন্য সমস্যা একটু বেশি জটিল। ইরা গেস্ট রুমে ঘুমাতে তোমার কোনো অসুবিধা হবে না তো? আমার কোনো অসুবিধা হবে না, তাছাড়া ওই রুমে তো সবাই আছে। তাহলে ঈশা, তুমি ইরাকে নিয়ে আকাশের রুমে যাও, আর ইরার যা কিছু আছে তা নিয়ে গেস্ট রুমে নিয়ে যাও। ঠিক আছে আম্মা, আপনি যান, আমি একটু পরে ওকে নিয়ে যাচ্ছি। আবিরের বাবা মা দুজনেই যাওয়ার পথে ঈশা আর ইরা তো রাগে চেহারা পুরো লাল করে ফেলেছে। ওরা দুজনেই রুমে এসে, দেখলে তো আপু, ওনারা কি বললো? আমি এই বাসায় মেহমান, আমাকে কিনা ওনারা রুম থেকে বের করে দিতে বলছে। আমি তো ভাবতেও পারিনি আমার শ্বশুর শাশুড়ি এরকমটা বলবে, তাও একটা ড্রাইভারের জন্য। তাছাড়া আবির নিজে ওদের জন্য আবার বাজার করতে গেল। এদের কোনো কাহিনী তো আমি বুঝতে পারছি না। আমিও তো বুঝতে পারছি না। ভেবেছিলাম এই বাসায় থেকে ওকে এখান থেকে বের করব, কিন্তু উল্টো ওর জন্য সবাই এরকম করতেছে। তা কি আর বলবো। আচ্ছা, তুই এখন চল আমার সাথে, সবটা রেডি করে ওই রুমে নিয়ে যাই। তাছাড়া ওই রুমটাও কিন্তু অনেক সুন্দর আর গুছানো। এক কথায় ওই রুমে সব কিছু আছে। কি আর হবে, যেতে তো হবেই, চলো তাহলে। ওরা সবটা নিয়ে বের হয়ে আসে গেস্ট রুমে। এদিকে আবির অনেক কিছু বাজার করে আনে। আম্মু, আম্মু, কি হয়েছে আবির? এই নাও বাজার, এইগুলো রান্না করো আজকে।
আকাশ তো বলেও যায়নি কি কি রান্না করতে হবে। আকাশ তো বললো আমরা যেগুলো খাই ওরাও সেগুলো খায়। আচ্ছা, আমি বৌমাকে ডেকে নিয়ে আসি, তারপর রান্না করতে হবে। আচ্ছা, আমি ওদের ডেকে দিচ্ছি। ঠিক আছে। আবির ওপর এসে দেখে ইরা আর ঈশা কি নিয়ে কথা বলছে, সেজন্য তোমরা এখানে নিচে চলো। নিচে কেন? ওরা কি এসেছে? ওরা আস্তে আস্তে দুপুর হয়ে যাবে। আমরা তাহলে নিচে এসে কি করব? কি করবে মানে? রান্না করতে আম্মুকে সাহায্য তো করবে। দুলাভাই, সামনে একটা ড্রাইভারের বন্ধুর জন্য এত কিছু? তো টাকা গেলে আমার যাচ্ছে, এতে তোমার এত কষ্ট হচ্ছে কেন? কারণ তুমি আমার স্বামী, তুমি উল্টাপাল্টা কাজে খরচ করবে, তা আমি মেনে নেব কি করে? তুমি দিন দিন এরকম কেন হয়ে যাচ্ছ? হব না তো কি করব? সামান্য একটা ড্রাইভারের বন্ধুর জন্য তুমি আমার বোনকে রুম থেকে বের হয়ে গেস্ট রুমে থাকার জন্য বলতেছো, এতে আমার তো কষ্ট হবেই। তাহলে তোমার কষ্ট হলে ওপরেই থাকো, নিচে আর নামতে হবে না। নিচে না নামলে আম্মু তো অনেক কথাই শোনাবে, আমিও চাই না সামান্য একটা চাকরের জন্য কথা শুনতে। এরা চল তো নিচে। ওরা তো নিচে নেমে যায়। এদিকে আবির ভালো করে বুঝতে পারছে ওদের মনে কি চলতেছে, সেজন্য আবির আরও সাবধান থাকে। নিচে নেমে ওরা কাজ শুরু করে দেয়। যদিও কাজের জন্য বুয়া আছে, কিন্তু রান্নার কাজ আকাশের আম্মুই করে। ওরা শুধু বাকিটা এগিয়ে দেয়। এরা রান্না করতে থাকুক, আমরা চলুন একবার ঘুরে আসি আকাশের কাছ থেকে। অনেকটা সময় অপেক্ষা করার পর আকাশের বন্ধুদের দেখা পেল। অনেকগুলো মাস পরে ওদের সাথে দেখা। আবিরের বিয়েতে ওদের আসতে বলেছিল, কিন্তু ওরা আসতে পারেনি, সেজন্য এখন এসেছে। বাকি কথা বাসায় এসে বলবো। এখন তাড়াতাড়ি করে চল এখান থেকে, তোদের জন্য দাঁড়াতে দাঁড়াতে আমার পায়ে ব্যথা উঠে গেছে। ওরা আর কোনো কথা না বলে গাড়িতে উঠে চলে আসে বাড়িতে। বাড়ির ভিতরে ওরা তিনজন ঢুকে পড়ে। এদিকে ইরা তো আকাশের বন্ধুদের দেখে অবাক হয়ে যায়, কেননা ওর বন্ধুগুলোকে ইরা ভালো করেই চেনে। ওরাও ইরাকে দেখে অবাক হয়, একবার আকাশের দিকে তাকায় আর ইরার দিকে। ওরা এখানে এসে বুঝতেই পারছে না কি হচ্ছে এখানে। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? জি আন্টি, আলহামদুলিল্লাহ ভালো। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না আন্টি। তোমরা উপরে আকাশের রুমে যাও, ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নাও। ঠিক আছে আন্টি। আকাশ চল, তোর সাথে কথা আছে। ঠিক আছে, রুমে চল এখন। ওরা তিনজন রুমে এসে দরজা আটকে দেয়। নীলাশা কিছু বলতে যাবে, তার আগে ওকে থামিয়ে দেয়। আমি জানি তুই কি বলতে চাস, আগে ফ্রেশ হয়ে নে, তারপর আমি তোদের কথা শুনতেছি। ওরা ফ্রেশ হতে থাকে। এদিকে রান্নার কাজ শেষ, সেজন্য ইরা আর ঈশা রুমে আসে। ইরাকে এভাবে চিন্তিত দেখে, কি হয়েছে? কি ভাবছিস তখন থেকে? আমি ভাবছি ওরা এখানে কেন? ওরা কারা? আকাশের বন্ধুগুলো। তুই কি ওদের চিনিস নাকি? চিনি তো। কি করে? আমাকে একটু ডিটেলস বল। এরপর সবটা বলতে থাকে। সবটা শোনার পর ঈশা যা বোঝার বুঝে যায়। তবে চিন্তা করবেন না, ইরা ঈশাকে কি বলেছে ওদের সম্পর্কে তা আপনারা গল্পের সাথে থাকুন, দেখবেন ঠিকই বুঝতে পারবেন। এখন যদি বলে দিই রহস্য অনেকটা খুলে যাবে, সেজন্য কিছু কিছু রহস্য তো রাখতেই হবে, নয়তো আপনারা গল্প পড়ে তো তেমন একটা মজা পাবেন না। সেজন্য পরের কাহিনী একটু শুনে আসি। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি আপু? এবার ঈশা কিছু কথা বলে, যা আপনারা এখন না শুনলেও হবে, কেননা এখনই যদি আপনাদের সবটা বলে দিই তাহলে তো আপনারা গল্প পড়ে আর মজাই পাবেন না। সেজন্য কিছু কিছু কাহিনী আর তথ্য অজানাই থাক। সত্যি আপু, তোমার মাথায় এত বুদ্ধি আছে, আগে তো জানতাম না। কোন কাজে কোন বুদ্ধি কাজে লাগাতে হয় তাকে বুঝতে হবে। এদের কাহিনী তো শেষ হলো, এবার চলুন আমরা ওদের তিনজনের কাহিনী শুনে আসি। এদিকে রুমের মধ্যে, এগুলো কি আকাশ? ইরা এখানে কেন? তুই শান্ত হ, আমি তোকে বলতেছি সবটা। আমারও একই প্রশ্ন, ইরা এখানে কেন, তাও তোদের বাসায়? ইরার বড় বোন আমার ভাবি হয়, কয়েকদিন আগেই বিয়ে হয়েছে। আচ্ছা, এরা কি জানে এটা তোদের বাড়ি? ইরা এখনো কিছু জানে না, ও এটা জানে আমি বাড়ির ড্রাইভার। সব জায়গায় এভাবে নিজের পরিচয় গোপন রেখে বারবার মানুষের যে কথা শুনতেছিস,
তা কি তোর ভালো লাগে? সে অনেক কাহিনী, তোরা যখন এসেছিস তোদের সবটা বলি। তোরা কিন্তু ওকে সত্যিটা বলে দিস না। ঠিক আছে, বলবো না। নীলাশা আর রাশেদকে সবটা বলতে থাকে। সবটা শুনে ওরা অবাক হয়। আপনারা তো সবটা জানেন, সেজন্য নতুন করে আপনাদের আর কিছুই বলা হয়নি। এরপর ওরা নিচে নামে আর খাবার খাওয়া শুরু করে। তখন পারিবারিকভাবে ওরা কথাবার্তা বলতে থাকে। সে সময় আপনারা নাই জানলেন, কেননা অপ্রয়োজনীয় কথাবার্তা দিয়ে গল্পের সময় বাড়ানোর মানেই হয় না। দুপুরের পরে ওরা রুমে এসে ঘুমিয়ে পড়ে রাতের বেলা। আচ্ছা, আমি এই রুমে ঘুমাই, তোরা দুজন অন্য রুমে গিয়ে ঘুমা। আমি আর আকাশ এই রুমে ঘুমাই, তুই বরং ইরার সাথে ঘুমা। আমার কি মাথা খারাপ নাকি যে ওর সাথে ঘুমাতে যাব? পরে সকালে উঠে দেখবো আমি আছি, নয়তো আমার কিছু না কিছু গায়েবই হয়ে যাবে। কেন রে, তুই কি এখনো ভয় পাস নাকি ওকে? এখানে ভয়ের প্রশ্ন আসছে না, তাছাড়া ওর সাথে ঘুমিয়ে নিজের সর্বনাশ করতে চাই না। ঠিক আছে, তুই এই রুমে ঘুমাস, আমি আর রাশেদ না হয় অন্য রুমে যাবো। তবে সাবধান, দরজা ভালো করে বন্ধ করে তারপর ঘুমাবি, নয়তো দরজা খোলা পেলে এই রুমে এসে তোর ঘাড় মটকে দিতে পারে। কি বলিস এগুলা? আসলে ইরা এতদিন এই রুমে ঘুমিয়েছিল, এখন তোরা আসাতে ওকে এই রুম থেকে বের করে দিয়েছে। সেজন্য কত কি বাহানা করেছে, আমি তাও মোটামুটি সামাল দিয়ে বের করেছি। সেজন্য দরজা বন্ধ করে তারপর ঘুমাবে, মনে থাকে জানো। ঠিক আছে, বন্ধ করে ঘুমাবো। তা এখন খেতে চল, আমার ক্ষুধা লেগেছে। মাত্র 9টা বাজে, এত তাড়াতাড়ি খেয়ে নিবি? এই বলে ওরা তিনজন নিচে নামে। কাজের বুয়া ওদের খাবার দিয়ে যায়। ওরা তো সেগুলো খেতে থাকে। খাওয়া শেষ হবার পরে ওরা ড্রয়িং রুমে বসে আছে আর কালকে কোথায় কোথায় যাবে তা নিয়ে প্ল্যান করতে থাকে। এদিকে বাকিরাও আসে খাবার খেতে। আকাশ, তোরা খেতে আয়। ভাইয়া, আমরা খেয়ে নিয়েছি অনেক আগে। আসলে ওদের খিদে পেয়েছে বলে আমি ওদের সাথে খেয়ে নিয়েছি। যাক, ভালো করেছিস। তা কালকে তোর কোন কাজ ছিল? কাজ নেই, কাল আমি ওদের নিয়ে একটু বের হব, সেজন্য তুমি অন্য গাড়িতে করে চলে যাও। অন্য গাড়িতে মানে? আমাদের তো 3টা গাড়ি, একটা বাবার জন্য, আর একটা আমি ইউজ করি, আর একটা পড়ে থাকে বেশিরভাগ সময় বাসায়। যদি বাসার কেউ কোথাও যাওয়া পড়ে তাহলে ওটাতে করে চলে যেতে পারে। বাহ বাহ, সামান্য ড্রাইভারকে একটা গাড়ি দিচ্ছ, তাও ওর বন্ধুদের নিয়ে ঘোরার জন্য। আর আমার বোন আসার পর থেকে তো কোথাও যেতেও পারেনি। বেশ, তো ওকেও তাহলে ওদের সাথে পাঠিয়ে দাও। কি, আমার বোন যাবে একজন সামান্য ড্রাইভারের সাথে ঘুরতে? ক্ষুধা পেলে কি কিছু করার থাকে না? সেটাই, ড্রাইভারের বন্ধু তোমরা, তোমাদের পরিবারও যে কি রকম আছে তা কে জানে। তা তোমরা থাকো কোথায়? থাকি তো বাসায়। কোন জায়গায় থাকো তার নাম বলতে বলেছি। বললেই কি চিনবেন নাকি? বাংলাদেশের ভেতরে মোটামুটি সবকিছুই চিনি, সেজন্য বলো। তাহলে তো বলে কোনো কাজ নেই। কাজ নেই মানে? এই কথাটা শুনে বাকিরা অবাক না হলেও ঈশা একটু বেশি অবাক হয়, কেননা আকাশ তো আবিরকে সবটা বলেছে আর ইরা তো ওদের চিনে। এবার কি করে চিনে তা আপনারা সামনের দিকে এমনিতেই জানতে পারবেন, সেজন্য এখন আর বলছি না। আচ্ছা, তোমরা কোন দেশে থাকো শুনি? আমরা কোন দেশে থাকি তা আপনার শুনে কাজ নেই। ইরা যদি আমাদের সাথে আসতে রাজি হয় তাহলে আসতে পারে। ইরা, তুই কি যাবি ওদের সাথে? তুমি যখন বলতেছো তখন যাবো তাহলে। তাই গরিব ছেলে মেয়ের সাথে আসতে অসুবিধা হবে না তো? তাহলে তার কোনো কথাই নেই, তাহলে সকালে রেডি হয়ে থেকো। কোনো অসুবিধা হবে না। এদিকে ওরা যে যার মতো রুমে চলে আসে। সকালবেলায় ওরা রেডি হয়ে বের হয়। এদিকে ঈশা তো নীলাশা আর রাশেদকে দেখে অবাক হয়, কেননা ওদের কাছে এত কিছু দেখে, সাথে পোশাক দেখে। এদিকে আকাশ যেভাবে থাকে সবসময় সেভাবেই আছে। সাবধানে যাস বোন, এই নে টাকা, যাই খরচ করবি এখান থেকে খরচ করবি।